আমাদের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী যতটা না রাহুল গান্ধীকে নিয়ে চিন্তিত, যতটা না মমতা ব্যানার্জিকে নিয়ে চিন্তিত, তার থেকে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছেন নীতিন গডকরিকে নিয়ে। আসলে সব রাজনৈতিক দলের নেতারাই বিরোধী শত্রু শিবিরকে চেনেন, কিন্তু ঘরের শত্রু বিভীষণদের চিহ্নিত করা বা তাদের টাইট দেওয়া সবসময় কিন্তু সম্ভব হয় না, বেশ কঠিন হয়ে পড়ে তা। মোদির পরে প্রধানমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার নীতিন গডকরি। সেই দাবি যাতে মাথা চাড়া দিয়েই উঠতে না পারে, তার জন্য মোদি অমিত শাহ চেষ্টার কোনো ত্রুটি করেননি, কোনো কসুর করেননি। সিএজি রিপোর্ট সরকারের যে কোনো দপ্তর যদি লিক না করে, তাহলে সেটা বাইরে আসা সম্ভব না। নীতিন গডকরির দপ্তরের কাটমানির খবর বাজারে এসে গিয়েছে, কোনো একটা ভাবে সিএজি রিপোর্ট লিক করেছে। সিএজি রিপোর্ট সরকার প্রকাশ্যে না আনলে কারোর পক্ষেই তা নির্দিষ্ট সময়ের আগে জানা সম্ভবই না। তবুও নীতিন গডকরির যে রাস্তা তৈরিতে কাটমানি, 18 কোটি টাকার রাস্তা 45 কোটি টাকা করে প্রতি কিলোমিটারে তৈরি হয়েছে, একথা সিএজি রিপোর্টে প্রকাশ পেয়েছে এবং সেই রিপোর্ট বাইরেও বেরিয়ে এসেছে। এর আগে নীতিন গডকরি তিনটে দপ্তরের মন্ত্রী ছিলেন। এখন তা কমতে কমতে এখন এসে ঠেকেছে একটাই দপ্তরে, শুধু সড়ক পরিবহন দপ্তর। বিজেপির গুজরাট লবি সেখান থেকেও গডকরিকে সরিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে। পেট্রোলে 20% ইথানল মেশানোর ইস্যু এবং সেই ইথানল থেকে নীতিন গডকরির পরিবারের কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নেওয়ার কথা বাজারে ঠিক তখনই চলে এলো বা ছড়িয়ে দেওয়া হলো যখন 75 বছরের বৃদ্ধ মোদি রিটায়ারের প্রসঙ্গ উঠল। মোদির রিটায়ারের প্রসঙ্গ উঠতেই এই কথাটা বাজারে এলো, তার আগে কেউ জানতো না। একইভাবে বিজেপি বিগত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নীতিন গডকরির নাম উঠে এসেছিল প্রধানমন্ত্রী হিসেবে, কারণ ভারতের সমস্ত রাজনৈতিক দলের সাথে তার সুসম্পর্কের কারণে। তখনই কিন্তু সিএজি রিপোর্টটা লিক হয়ে যায়, গডকরির আর প্রধানমন্ত্রী হওয়া হয় না। কিন্তু নীতিন গডকরিও তো ধুরন্ধর পলিটিশিয়ান। অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করেও তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ে বদলাটা নেবার জন্য। সেই সময় কি এসে উপস্থিত হয়েছে? মোদিকে সরিয়ে দিতে, গুজরাট লবির একনায়কতন্ত্র ভেঙে দিতে গডকরি এবার কি প্ল্যান করছেন, সেই খবর দিতেই এলাম আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আরএসএস ঘনিষ্ঠ 125 জন সাংসদ নীতিন গডকরির সাথে নিবিড় যোগাযোগ রেখে চলছে, এরকম একটা খবর কিন্তু উঠে এসেছে। আর এই খবর উঠে আসতেই একেবারে নড়ে চড়ে বসেছে শাহ অ্যান্ড কোম্পানি। মোদি ক্ষমতায় আসার সাথে সাথেই গুজরাটের লোকজনকে বিভিন্ন প্রশাসনিক, বিভিন্ন সাংবিধানিক এবং বিভিন্ন দলীয় পদে বসিয়ে আরএসএসকে প্রায় মায়া খাতায় ফেলে দিয়েছিলেন এই মোদি এবং শাহেরা। আরএসএস প্রায় ব্রাত্যই হয়ে উঠেছিল। গত লোকসভা নির্বাচনে আরএসএসকে অবজ্ঞা করার ফল কি হতে পারে, তার পরিণতি কি হতে পারে, আরএসএস তা উত্তরপ্রদেশ সহ সারা দেশে বুঝিয়ে দিয়েছে। 303 থেকে এক ধাক্কায় নেমে 240 আসনে নেমে গিয়েছে, ব্যাপকভাবে ভোট চুরির পরেও। দেরিতে হলেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা বুঝেছেন আরএসএস এর ক্ষমতা। তাই তো প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর পরে তাকে আরএসএস এর সদর দফতরে নাগপুরে ছুটে গিয়ে মোহন ভাগবতের পায়ে পড়তে হয়েছে। নাগপুরের আরএসএস এর সবচেয়ে প্রিয় পাত্রের নাম হচ্ছে নীতিন গডকরি। নীতিন গডকরির ক্ষমতা একের পর এক কেড়ে নিয়েও ক্ষান্ত হয়নি গুজরাট লবি। তারা যেভাবে সম্ভব, যতটা সম্ভব নীতিন গডকরির ভাবমূর্তি নষ্টের লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। কিন্তু নাগপুরের আরএসএস কে দীর্ঘদিন ধরে কভার করা বরিষ্ঠ সাংবাদিক কেপি মালিক খবরটা চাউর করে দিলেন। কি খবর চাউর করে দিলেন? যে নীতিন গডকরির সাথে বিজেপির 125 জন সাংসদ, যারা প্রত্যেকেই আরএসএস এর ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা নিয়মিত যোগাযোগ করে পরবর্তী রণকৌশল ঠিক করছেন। ঠিক শুনছেন, কেপি মালিক হেলাফেলা করার মতন সাংবাদিক না, তিনি বলছেন এই কথা। নীতিন গডকরি
বড় একটা কিছু করতে চলেছেন বলে জানিয়েছেন কেপি মালিক। উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন, তার আগে নীতিন গাডকারি কি এমন জায়গায় যেতে পারবেন নিয়ে যেতে নিজেকে, যেখান থেকে বার্গেনিং করবার অবস্থায় চলে যেতে সক্ষম হবেন, নাকি গুজরাট লবি আবার নীতিন গাডকারিকে নিয়ে এমন কিছু লিক করে দেবে যার ফলে নীতিন গাডকারি আর বার্গেনিং করবার জায়গাতেই থাকবেন না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, এমনিতেই নরেন্দ্র মোদী দেশের ভিতরে বিরোধীদের ভোট চোর অপবাদে বেশ চাপে। আমেরিকার সাথে ব্যবসা লাটে ওঠার কারণে গুজরাটের জুয়েলারি লবি হচ্ছে গুজরাটের সবচেয়ে অর্থকরী সংস্থাগুলোর মধ্যে একটা। জুয়েলারি চাপের যে লবির চাপ, তাতে কিন্তু বেশ বিব্রত। কারণ ট্রাম্প যে ট্যারিফ বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সোনা এবং হীরের বাজার, যেটা গুজরাটের সবচেয়ে বেশি অর্থকরী ব্যবসা বলে পরিচিত। এই সোনা এবং হীরের যে লবি, এই লবির লোকেরা কিন্তু নরেন্দ্র মোদীকে এবার চাপ দিতে শুরু করেছে। কারণ তারাই একসময় নরেন্দ্র মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী বানিয়েছিল, তারাই নরেন্দ্র মোদী যাতে প্রধানমন্ত্রী হতে পারেন তার চেষ্টা করেছিল। এবার কিন্তু তারাই বিভিন্ন রকম ভাবে চাপ দেওয়া শুরু করেছে মোদীকে। এইদিকে এক চাপ, আর একদিকে শরিকদের যে অন্যায় আবদার, তাতে বিধ্বস্ত মোদী। এখন দলের মধ্যে গুজরাট লবির বিরুদ্ধে 125 জন সাংসদ দাঁড়িয়ে গিয়েছেন, যাদের মুখিয়া হচ্ছেন নীতিন গাডকারি। এমনিতেই পেহেলগামের ঘটনার পরে অমিত শাহের চাণক্য নীতি আর কাজ করছে না। মোদীজি শেষ কবে দেশবাসীর সামনে হেসে হেসে বক্তব্য রেখেছেন, বিরোধীদের টোন টিটকিরি দিয়ে নিজেই নিজের মজা পেয়েছেন, তা তিনি নিজেই মনে করতে পারবেন না। একটা সময় ছিল তিনি টোন টিটকিরি করতেন, এখন সেটা করছেন না, খুব সিরিয়াস। একটা আতঙ্কের একটা ছাপ স্পষ্ট হয়ে উঠেছে এই দুই গুজরাটি ব্রাদার্সের শরীরী ভাষায়, মুখের কথায়। জিএসটি নিয়ে রোল ব্যাক করতে হয়েছে, মেনে নিতে হয়েছে রাহুল গান্ধী আর মমতা ব্যানার্জির পরামর্শকে। মন্ত্রীদের পদ কেড়ে নেবার যে বিল, সেটাকে পাঠিয়ে দিতে হয়েছে ঠান্ডা ঘরে। এসআইআর এ মেনে নিতে হয়েছে আধার কার্ডকেও। অর্থাৎ বিরোধীদের সব দাবিকে একের পর এক মেনে নিতে হচ্ছে এই মোদী শাকে। অথচ এই নরেন্দ্র মোদী অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ আজ থেকে 1.5 বছর আগেও কিন্তু এত নরম সরম ছিল না। রীতিমতো ধমকে চমকে বিরোধী দলের নেতাদের চুপ করিয়ে দিতেন সংসদের ভিতরে বাইরেও। আজ যেন গুজরাটি ব্রাদার্সকে অনেক ম্রিয়মান, অনেক কোমল, অনেক রিজু, অনেক নরম দেখাচ্ছে। এই কোমলতার কারণ হলো কেপি মালিক সাহেবের ভাষ্য অনুযায়ী গুজরাট লবির বিজেপি এবং সংঘের মধ্যে দুটো আলাদা আলাদা লবি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই বিভাজনের পেছনে সূত্রধর হিসেবে উঠে এসেছে মুকেশ আম্বানির নাম। ঠিক শুনছে, মুকেশ আম্বানির নাম সূত্রধর হিসেবে উঠে এসেছে। বলা হচ্ছে পর্দার আড়ালে খেলাটা তিনিই খেলছেন। গুজরাট লবির যতই বাড়বাড়ন্ত হোক, বিজেপির আসল ভোট কেন্দ্র কিন্তু নাগপুর এবং মুম্বাই। নীতিন গাডকারি নাগপুরের সাংসদ, মুকেশ আম্বানি হচ্ছেন মুম্বাইয়ের মুকুটহীন রাজা। বিজেপির অনেক সাংসদদের জয়ের পিছনে মুকেশ আম্বানির অর্থের যোগান রয়েছে বলেও শোনা যাচ্ছে। সংখ্যাটা প্রায় 70-80 জন। 70-80 জন সাংসদকে জিতিয়ে নিয়ে এসছেন মুকেশ আম্বানি। এই 70-80 জনের বাইরেও আছেন প্রায় 50 জন সাংসদ, যারা আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং নীতিন গাডকারির খুব কাছের লোক। সব মিলিয়ে সংখ্যাটা 125 থেকে 30। এই 125 সাংসদই এখন গুজরাট লবির মাথা ব্যথার মূল কারণ। এই নিয়ে আরো বিস্তারিত তথ্য দিতে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই।
Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। দেখুন, আরএসএস বিজেপির মধ্যে যে একটা চাপানুতর চলছে সেটা বোঝা গেলেও অনুঘটক হিসেবে মুকেশ আম্বানির নামটা চলে আসাটা সবার কাছে, প্রত্যেকের কাছে অপ্রত্যাশিত ছিল। আমরা কেউ এটা ধরতে পারিনি। তাই সম্ভবত এজেন্সি দিয়ে আম্বানিদের চাপে রাখার একটা পুরনো কৌশল বিজেপির যা ছিল সেইটা শুরু করেছে গুজরাট লবি। এখন আম্বানির বাড়িতেও ছাপা পড়ছে। কিন্তু যে ৮০ জন সাংসদ আম্বানির আর্থিক সহায়তা পেয়ে জিতে এসেছে বলে জানাচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক কেপি মালিক, তারা কি গুজরাট লবিকে ছেড়ে কথা বলবে যদি আম্বানির ওপরে এভাবেই চাপ বাড়াতে থাকে গুজরাট লবি? আরএসএস কি বরদাস্ত করবে নীতিন গডকরির বিষয়গুলো হঠাৎ করে প্রকাশ্যে নিয়ে আসার মতলবকে? দুটোরই ১০০% সম্ভাব্য উত্তর হচ্ছে না, সহ্য করবে না। এটা গুজরাট লবিও কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে মোহন ভগবতের এবং নীতিন গডকরির সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে। আসলে গডকরি গুজরাট লবির গলায় এমনভাবে ফুটে আছে যে না তারা গিলতে পারছে না তারা ওগলাতে পারছে। দেশের বড় বড় সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই গডকরি কাঁটাই কিন্তু ধীরে ধীরে সংক্রামিত হয়ে ক্যান্সারে রূপান্তরিত হয়ে উঠবে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে। আবার বলছি, ১ থেকে ১.৫ বছরের মধ্যেই। এছাড়াও ধনকুবের আম্বানিদের সাথে পাঙ্গা নেবার মাসুল খোদ গুজরাটেই দিতে হবে গুজরাট লবিকে, গুজরাটেই দিতে হবে। দেশের রাজনৈতিক মহল এমনকি বিজেপির অভ্যন্তরেও সবসময় একটা কি হয় টাইপের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ছে। দল বদল করে বিজেপিতে যাওয়ার নেতাদের আশঙ্কা তো একেবারে সপ্তমে। তাদের সবাইকে আশ্রয় দিয়েছিল এই গুজরাট লবি। সেই গুজরাট লবি যদি নখদন্তহীন বাঘে পরিণত হয়, শাসন ক্ষমতার রাশ যদি আরএসএস এর হাতে চলে যায়, সবচেয়ে বিপাকে পড়বেন কিন্তু তাঁরাই। অনেকের ধুলো জমা ফাইল ইডি সিবিআই আবার ঝেড়ে পুছে খুলতে পারে। আমি সরকার পড়ে যাবার কথা একবারও বলছি না, সরকার পড়বে কথা বলছি না। শরিকদের মধ্যে ২ শরিক নীতিশ আর নাইডুকে প্যাকেজ, পুনর্বাসন ইত্যাদি ইত্যাদি দিয়ে বিজেপি যদি রাখতে পারে, গুজরাট লবি যদি রাখতে পারে, তাহলে সরকার হয়তো পড়বে না। কিন্তু শাসন ক্ষমতার যদি হাত বদল হয়, তাহলে অমিত শাহকে যে আবার বিহার তার তিহাড় জেলে যেতে হবে না, শুভেন্দু, হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদের বারবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে না, সে কথা কিন্তু খুব জোর দিয়ে বলতে পারছি না। বিজেপির মুসল পর্ব শুরু হয়েই গেছে। দেশের বৈদেশিক নীতি, দেশের মধ্যে আর্থিক বৈষম্য, গরিব বড় লোকের বিরাট তফাৎ, আভ্যন্তরীণ নিরাপত্তা বিষবাও জলে, এসব নিয়ে এমনিতেই বিব্রত গুজরাট লবি। এসব থেকে দৃষ্টি ঘোরাতে যেসব পদক্ষেপ তারা নিচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত তা সফল হলেও এখন শুধুই তা ব্যর্থ হচ্ছে। তার উপর আছে প্রতিষ্ঠান বিরোধিতার কথা, সেটাও শোনা যাচ্ছে সারা দেশে। কাহাতক আর মোদি শুনে পেটে গামছা বেঁধে থাকবে সাধারণ মানুষ? মোদি করে তো আর পেট ভরবে না। তাই এই মুহূর্তে আরএসএস বিজেপির কাছে এক এবং একমাত্র অপশন, মোদিকে সরিয়ে নীতিন গডকরিকে প্রধানমন্ত্রী করে প্রতিষ্ঠান বিরোধিতাকে ধামাচাপা দেওয়া বা মোকাবিলা করা। আর গুজরাট লবি কিছুতেই তা হতে দেবে না। তাই এই মুহূর্তে খেলা কিন্তু জমে ক্ষীর। আপাতত এখন পর্যন্ত এই খেলায় নীতিন গডকরিকে 2 গোল আর আম্বানিকে 1 গোল দিয়ে এগিয়ে আছে বিজেপির গুজরাট লবি। তবে খেলার শেষ হয়নি এখনো। খেলার প্রথমার্ধ শেষ হবে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর। তারপরে দ্বিতীয়ার্ধের খেলায় কে জিতবে সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। আমরা তারপরেও আসবো এই খেলার ধারা বিবরণী আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা অপেক্ষায় থাকুন,
সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ পাবেন শুধু এনকে ডিজিটালে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা আর্থিক সাহায্য নিয়ে আমাদের পাশে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যে মাসিক সাহায্য করছেন তার জন্যই এই চ্যানেলটা চলছে। নতুন করে যারা করতে চান তারা নিচের নাম্বারটিতে ফোন করুন, বা অথবা এই নাম্বারটিতে সরাসরি গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি করে দিতে পারেন। নাম্বারটি আমি বলে দিচ্ছি, 9830075869। এই নাম্বারে আপনারা যদি ইউপিআই করে আপনাদের সাধ্য মতো সামান্য ডোনেশনও পাঠান, সেটাও আমাদের কাছে অনেক উপকারে লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 9টার থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবে, নমস্কার।